ডিয়ার লার্নার্স, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি বাক্যের গঠন প্রণালী নিয়ে। ইংরেজি বাক্য কিভাবে গঠন করতে হয় সেই সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা উপকৃত হবে। বাংলা আমাদের মাতৃভাষা, ইংরেজিটা আমাদের জন্য বিদেশি ভাষা। বাংলার পাশাপাশি ইংরেজি ব্যবহার করতে হয়, বিশেষ করে আন্তর্জাতিক যোগাযোগের জন্য। আন্তর্জাতিক যোগাযোগ ইংরেজি ছাড়া সম্ভব নয়। পৃথিবীর মানুষ ইংরেজিকে তাদের মাতৃভাষার পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসাবে মেনে নিয়েছে। আমরা যদি ইংরেজি না জানি তাহলে জীবনটাই ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ একটু আগে বললাম যে আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি ভাষা ব্যবহার হয়। আসলে শুধু আন্তর্জাতিক যোগাযোগের বিষয়টা সীমাবদ্ধ নেই। এখন স্থানীয় ব্যাপারগুলো অনেক সময় ইংরেজি দ্বারা প্রভাবিত হয়। ইংরেজি শেখা লাগবে। ইংরেজি শিখতে গেলে প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে সেন্টেন্সের ধারণাটা। স্পোকেন ইংলিশে অনেক সময় সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা না থাকলেও চলে, কারণ স্পোকেন ইংলিশে আমরা শারীরিক ভাষা ব্যবহার করতে পারি, আমরা ইশারা ব্যবহার করতে পারি, ইঙ্গিত ব্যবহার করতে পারি। কিন্তু আমি যখন ফর্মাল ইংরেজি শিখতে চাইব তখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেটা হবে লিখিত ইংরেজি, এবং লিখিত ইংরেজিতে তুমি ভুল করার খুব একটা সুযোগ নেই। সুতরাং লিখিত ইংরেজি মানে নির্ভুল বিষয়। তোমাকে নির্ভুলভাবে ইংরেজি যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নির্ভুলভাবে বাক্য তৈরি করা। নির্ভুল বাক্য মানেই তো নির্ভুল ইংরেজি, নিখুঁত ইংরেজি, তাই না? তাছাড়া তুমি যদি বাক্য গঠন করতে না জানো সেই ক্ষেত্রে তুমি গ্রামারের কাজগুলোও কিন্তু করতে পারবে না। তুমি ভয়েস পারবে না, তুমি ন্যারেশন পারবে না, তুমি ট্রান্সফরমেশন পারবে না। কি পারবে তুমি? কিছুই পারবে না। তুমি কমপ্লিটিং সেন্টেন্স পারবে না, তুমি প্রেপোজিশন পারবে না, আর্টিকেল পারবে না, কিছুই পারবে না। কিছুই পারার কথা না। আমি সেন্টেন্স পারি না আর আমি এটা পারি ওটা পারি, আমি রুল মুখস্থ করে নিয়েছি আর আমি পারি, এটা কিন্তু হয় না। এটা হচ্ছে অবাস্তব কথা। আমি যদি এসব কিছু পারতে চাই তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বেসিক লেভেলের সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয় সেই স্পষ্ট ধারণাটা আমার তৈরি করে নেওয়া লাগবে। তো ইংরেজি সেন্টেন্স আসলে আমরা কিভাবে তৈরি করি? বাংলার সাথে ইংরেজির নিশ্চয়ই তফাৎ আছে, এজন্যই তো এটা বাংলা ওটা ইংরেজি। বাংলা ভাষার শব্দবিন্যাস থেকে শুরু করে অনেক কিছুতে ইংরেজির সাথে পার্থক্য দেখা যায়। এটা তো স্বাভাবিক। এক ভাষার সাথে আরেক ভাষার পার্থক্য থাকবে, এটা তো স্বাভাবিক। বাংলার সাথে ইংরেজির প্রথম দ্বন্দ্বটা কোথায়? প্রথম দ্বন্দ্বটা হচ্ছে যে ওয়ার্ড অর্ডারের, শব্দবিন্যাসের দ্বন্দ্ব। আমরা বাংলাতে যেভাবে শব্দ বিন্যাস করি, অর্থাৎ শব্দগুলোকে যেভাবে সাজাই, ইংরেজিতে কিন্তু শব্দগুলোকে অভাবে সাজানো যাবে না। ইংরেজির শব্দবিন্যাস অনুযায়ী, শব্দবিন্যাস তো বুঝো, শব্দবিন্যাস কি? যে আমি কোন শব্দের পরে কোন শব্দ বসাবো। এই শব্দবিন্যাসের কারণেই বাংলাতে আমি বলি আমি ভাত খাই, ইংরেজিতে বলি আই ইট রাইস। ইংরেজিতে কিন্তু আমি, আই, ভাত, রাইস, খাই, ইট, এইভাবে আই রাইস ইট বলি না, আমি বলি আই ইট রাইস। এটা হচ্ছে শব্দবিন্যাসের ভিন্নতার পরিণতি। এটা সম্পর্কে যদি তোমার ভালো ধারণা না থাকে তাহলেও তুমি ইংরেজি সেন্টেন্স গঠন করতে পারবে না। এই ধারণাগুলো আসলে কঠিন কিছু না, কিছু মনোসংযোগ এবং কিছু ডিটারমিনেশন, যে আমার নিয়ত, আমি নিয়ত করব যে আমি শিখব, যদি আমি করি তাহলে সেটা শেখা হয়ে যাবে। তো আমরা বাংলা সেন্টেন্সকে যখন ইংরেজি করতে চাইব তখন শব্দবিন্যাসের কথা যে আমি বললাম, শব্দবিন্যাসের জন্য প্রথম যে বিষয়টা তোমার জানার প্রয়োজন সেটা হচ্ছে যে সেন্টেন্সের বিভিন্ন জায়গার পরিচয়, বিভিন্ন ওয়ার্ডের বা ফ্রেজের, এই যে ওয়ার্ড বা ফ্রেজ কি সেটা নিয়ে আমার একটি ভিডিও আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো। এবং দেখার মতো হওয়া লাগবে, মন দিয়ে দেখা লাগবে। এটা হচ্ছে 2-3 বার দেখা লাগবে,
তারপরে নিজে থেকে ভাবা লাগবে, চিন্তা করা লাগবে যে আচ্ছা এই হচ্ছে ফ্রেজ। এখন তুমি যদি ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো না চিনো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওয়ার্ড অর্ডার পারবে না। ওয়ার্ড অর্ডার যদি না পারো তাহলে তোমার বাক্য গঠন হবে না। তো আজকে আমরা মৌলিক পর্যায়ের কিছু বাক্য বাংলা থেকে ইংরেজি করার, এটা আসলে ওই ট্রান্সলেশন মেথড না, এটা হচ্ছে উপলব্ধির জন্য যে আমি কি করতে পারি, আমার ভাষার সাথে ওই ভাষার পার্থক্যটা আমি কিভাবে আবিষ্কার করতে পারি, আমার চেতনায় কিভাবে কাজ করতে পারি, দুই ভাষার পার্থক্য আমার চেতনার মধ্যে আমি কিভাবে নিয়ে আসতে পারি। এজন্যই আমি এই পদ্ধতিটি অবলম্বন করার চেষ্টা করছি। এটাকে কেউ ট্রান্সলেশন মেথড হিসেবে নেবেন না, নেওয়ার প্রয়োজন নাই। আমি প্রথমে একটা বাক্য লিখছি, সেই বাক্যটিকে আমি ইংরেজিতে নিয়ে যেতে চাইব। আমি বাক্যটি লিখি, বোর্ডের মধ্যে লিখি, তোমরা খেয়াল করো। ধরো আমি বললাম যে সে কিছু ফলমূল কিনবে। অত্যন্ত সিম্পল, একদম অর্ডিনারি লেভেলের একটি বাক্য, সে কিছু ফলমূল কিনবে। কিন্তু এটা কঠিন হয়ে যাবে যদি আমি এর ওয়ার্ড অর্ডার না জানি। আমি যদি এর শব্দবিন্যাস না জানি তাহলে কিন্তু এই সেন্টেন্সটিকে ইংরেজি করা আমার জন্য টাফ হবে। তো এই ওয়ার্ড অর্ডারটা আমি কিভাবে এর ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো আমি কিভাবে শনাক্ত করতে পারি ওয়ার্ড অর্ডারকে বোঝার জন্য? যেমন এখানকার প্রথম হচ্ছে যে আমি সেন্টেন্সগুলোকে আমি পার্ট আমি অংশে ভাগ করব। যে প্রথমে হচ্ছে সে হচ্ছে কি, সে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যে কাজ করে অথবা যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। যে কাজ করে অথবা যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। আরেক ধরনের হিসাব আছে যে আমি যদি ভার্বকে প্রথমে সেপারেট করে নিই, আমি যদি বাক্য থেকে ভাবটাকে আলাদা করে নিতে পারি। এখানে ভার্ব মানে কি? যে ওয়ার্ড দিয়ে কিছু করা বোঝায় সেই হচ্ছে ভার্ব। যে ওয়ার্ড দিয়ে কিছু করা, কিছু হওয়া, কিছু থাকা বোঝায় সেটা হচ্ছে কিছু থাকা বোঝায়, মানে পজিশন বোঝায়। যে ওয়ার্ড দিয়ে কিছু করা, কিছু হওয়া অথবা কিছু থাকা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। তাহলে এই ধরনের কোনো শব্দ কি এখানে আছে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে কেনা। এখন এই ভার্বকে যদি আমরা, এটা হচ্ছে ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, আমরা যদি এটাকে কে দিয়ে প্রশ্ন করি তাহলে তার উত্তরে যে আসবে তাকেই আমি সাবজেক্ট বলতে পারব। কে কিনবেটা কে? আমি নাকি তুমি নাকি সে কিনবে সে, সুতরাং সে হচ্ছে সাবজেক্ট। এই তো সাবজেক্ট। তো কে এর উত্তরে হচ্ছে সাবজেক্ট। এটা মনে রাখা লাগবে যে আমি একটি ভার্বকে যদি প্রথমে আলাদা করে নেই তাহলে আমার অন্যান্য উপাদানগুলো পাওয়া কিন্তু সহজ হয়ে যাবে। তো ভার্বকে আমি আলাদা করে নিলাম, যে আমি ভার্ব পেয়ে গেলাম, ভার্ব হচ্ছে কেনা। এবং আমরা জানি যে বাক্য মাত্রই ভার্ব থাকবে, ভার্ব নাই এমন বাক্য নাই। কোনো বাক্যে হয়তো বাংলা কিছু বাক্য দেখা যায় যে ভার্বকে আমরা উজ্জ করে রাখছি। উজ্জ থাকা মানে কি? না থাকা তো না, উজ্জ থাকা মানে আছে কিন্তু অপ্রকাশিত অবস্থায় আছে, সেটা হতে পারে কখনো কখনো। এর মানে কি? মানে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। তাহলে আমি তো প্রত্যেকটি বাক্যের মধ্যে ভার্বকে পাচ্ছি, এবং ভার্বকে যদি আমি শনাক্ত করতে পারি তাহলে অন্যান্য উপাদানগুলো পাওয়া আমার জন্য সহজ হয়ে যায়। উপাদানগুলো কেন পাবো? উপাদানগুলো না পেলে তো আমি ওয়ার্ড অর্ডারে যেতে পারবো না, আমি বাক্যকে সাজাতে পারবো না, আমি বাক্যকে উপস্থাপন করতে পারবো না। সুতরাং ওয়ার্ড অর্ডারের জন্য আমাকে বাক্যের বিভিন্ন জায়গা শনাক্ত করা লাগবে। এবং এই জায়গাগুলো কি? জায়গাগুলো হচ্ছে প্রাথমিক অবস্থায়, জায়গাগুলো হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এরপরে অন্যান্য অংশ অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে যদি আমি সাবজেক্ট, ভার্ব এগুলো আমি পেয়ে যাই তাহলে বাক্যকে আমি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসলাম। এখন সাবজেক্ট পাবো কিভাবে? সেটা হচ্ছে বলা হচ্ছে যে ভার্বকে দিয়ে তুমি সাবজেক্টকে ধরো। ভার্বকে দিয়ে আমি কিভাবে সাবজেক্টকে ধরবো? যে ভার্ব যদি আমি পেয়ে যাই সেই ক্ষেত্রে ভার্বকে আমি কে দ্বারা প্রশ্ন করব। আবার বলছি, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করব। ভার্বকে যদি আমি কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমি সাবজেক্ট পেয়ে যাব।
তো আমি এখানে কেনা হচ্ছে আমার ভার্ব, কেনাকে আমি কে দ্বারা প্রশ্ন করেছি, আমার সাবজেক্ট পাওয়া গেছে সে। এখন এই ভার্বকে আবার কি বা কাকে দ্বারা প্রশ্ন যদি আমি করি, কি বা কাকে দ্বারা যদি আমি প্রশ্ন করি, তাহলে তার অবজেক্ট পেয়ে যাব। কি কিনবে সে, কি কিনবে, কি কিনবে, কির উত্তর পাওয়া যাচ্ছে, ফলমূল কিনবে, ফলমূল কিনবে। তাহলে ফলমূলটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট। এই যে আমরা অবজেক্ট বলি, সাবজেক্ট বলি, এগুলো তো এই সাধারণ বিষয় মাত্র, এটা অস্বাভাবিক অসাধারণ কিছু না, অত্যন্ত সাধারণ এবং সহজবোধ্য বিষয়। কিন্তু আমরা এই যে চেষ্টা করি না, আমি চেষ্টা তো করছি না, আমি সাবজেক্ট পাওয়ার তো কোনোদিন চেষ্টা করছি না, আমি মুখস্থ করে নিচ্ছি, তাহলে সাবজেক্ট পাবো কিভাবে? তো সাবজেক্ট হচ্ছে কি, ভার্বকে কে দ্বারা ভার্বকে কে দ্বারা, কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেই ভার্বের অবজেক্ট পাওয়া যাবে। তাহলে আমি অবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেলাম। এখন ফলমূলকে আমি যে অবজেক্ট বলেছিলাম, ফলমূলের সাথে ফলমূলের পরিমাণটা বলা আছে কিছু ফলমূল, এজন্য কিছু ফলমূল এই ফ্রেজটাকে, এটাকে আমি এখন আর একক শব্দ হিসাবে বিবেচনায় নিচ্ছি না, এখন সেটা ফ্রেজ হয়ে যাচ্ছে কিছু ফলমূল। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে যে আমি যখন একটা ইউনিট হিসাবে একটা পরিচয়ে একাধিক শব্দকে পেয়ে যাই, তখন সেটা ফ্রেজ হিসাবে আমাদের কাছে বিবেচিত হয়। তো এখানে সাবজেক্ট ছিল সে, ভার্ব হচ্ছে কিনবে, এবং তার অবজেক্ট হচ্ছে কিছু ফলমূল, কিছু ফলমূল। তো এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে অবজেক্ট, এই হচ্ছে ভার্ব। তাহলে আমি বাংলাতে বিন্যাসটা দেখি, সাবজেক্টের পরে এখানে আছে অবজেক্ট, ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্টের পরে আছে কিন্তু ভার্ব, ভার্বটা সবার শেষে। এই বাক্যকে যদি আমি ইংরেজিতে নিয়ে যেতে চাই, তাহলে কি করা লাগবে? তাহলে হচ্ছে প্রথমে আমাকে দেওয়া লাগবে সাবজেক্ট, এটা হচ্ছে ইংরেজি ভাষার ওয়ার্ড অর্ডার। প্রথমে সাবজেক্ট, বাংলাতেও সাবজেক্ট ছিল, বাংলাতেও কিন্তু প্রথমে সাবজেক্ট ছিল, এখানে দারুণ মিল আছে, বাংলাতেও সাবজেক্ট, ইংরেজিতেও সাবজেক্ট। তো সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট পরেই অমিলটা শুরু হচ্ছে, সাবজেক্টের পরে আর মিল নেই। এখন সাবজেক্টের পরে অমিলটা কোন জায়গায়, কি অমিল? সাবজেক্টের পরে ইংরেজিতে আসবে ভার্ব, এই ভার্ব হচ্ছে কেনা, এখানে কাজ হচ্ছে কিন্তু কেনা, কেনার ইংরেজি হচ্ছে বাই। এখন বাইটাকে আমরা কিনবে, ভবিষ্যৎকে প্রকাশ করছি কেনার মাধ্যমে, কাজটা ভবিষ্যতে হবে, কিনবে, এজন্য কিন্তু কিনবে বলেছি। এখন আমি যদি কিনবে বলতে চাই, তাহলে আমাকে ভবিষ্যৎ বুঝায়, যেভাবে বললে ভবিষ্যৎ বুঝায় সেভাবে বলা লাগবে। উইল বাই, এই যে এই জায়গাটা আমি উইল কোথ থেকে পেলাম, এটা এই হিসাবটা তোমাকে, এই ধারণাটা দেবে তোমাকে টেন্স। তুমি যদি টেন্স না পারো, তাহলে ভার্বের সঠিক ব্যবহার তুমি পারবে না। ভার্বের সঠিক ব্যবহারের জন্য তোমাকে টেন্সে যাওয়া লাগবে। আমি টেন্স নিয়ে একটা ভিডিও করব আশা করছি, এবং টেন্সেও জটিল কিছু না, খুব সাধারণ বিষয়। আমি যদি সাধারণভাবে চিন্তা করতে পারি, খুব সাধারণ বিষয়। এখন ভবিষ্যৎ প্রকাশ করার জন্য আমরা কি করি? ভার্বের সাথে শ্যাল অথবা উইল অক্সিলিয়ারি ব্যবহার করি, এটা অক্সিলিয়ারি ভার্ব। শ্যাল অথবা উইল ব্যবহার না করলে ভবিষ্যতের যত কথা আছে সবখানে কিন্তু আমরা শ্যাল উইল ব্যবহার করি। তো শ্যাল উইল ব্যবহার করলাম, শ্যাল উইলের পরে যদি আমরা ভার্ব ব্যবহার করি, ভার্ব ব্যবহার কি, আমাকে তো ভার্ব ব্যবহার করা লাগবে। শ্যাল উইলের পরে অক্সিলারি ভার্বের পরে একসময় তো মেইন ভার্ব আসবে। তো শ্যাল উইলের পরে যদি আমি মেইন ভার্ব ব্যবহার করি বা যে কোনো ভার্ব ব্যবহার করি, তাহলে তার প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা রুট ফর্ম, আপাতত দৃষ্টিতে যেটা রুট ফর্ম হিসাবে দেখা যাবে, আসলে রুট ফর্ম হিসাবে দেখা যাচ্ছে, আমি তার রুট ফর্মটা ব্যবহার করছি। তো হি উইল বাই, এখন কি, এখন হবে ভার্বের অবজেক্ট কিছু ফলমূল, কিছু ফলমূল। তো কিছু ফলমূল, সাম ফ্রুটস, আই উইল বাই সাম ফ্রুটস। এই হচ্ছে বাক্যের মৌলিক। এই যে আমার ইংরেজি বলা হয়ে গেল। হ্যাঁ, ধরো আমি এখন আরেকটি সেন্টেন্স বলি যে দুধ ক্যালসিয়াম ধারণ করে, মানে দুধের মধ্যে ক্যালসিয়াম আছে।
তো এখানে কে ভার্বকে আমরা সেই ফর্মুলাতে যদি যাই, ভার্বটাকে ভার্ব হচ্ছে কি ধারণ করা, ধারণ করা, ধারণ করা হচ্ছে ভার্ব। বাংলাতে একটা বিষয় হচ্ছে যে অনেক সময় করা বা হওয়া সহযোগে ভার্ব গঠিত হয়, সাথে করা বা হওয়া থাকবে। এখানে কেনার সাথে ছিল না, কিন্তু অনেক জায়গা আছে যেখানে করা বা হওয়া সহযোগে ভার্বকে পাওয়া যাবে। আরও কিছু অন্যান্য ব্যাপারও থাকতে পারে, যেমন সাঁতার কাটা, সাঁতার কাটা, একসাথে সাঁতার এবং কাটা মিলিয়ে ভার্ব। কী পরিমাণ জায়গা ভার্ব হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে, সেটা তোমার উপলব্ধি দিয়ে বোঝা লাগবে, সেটা এক্সপিরিয়েন্স থেকে বোঝা, পড়তে পড়তে বোঝা লাগবে। পান করা, পান করা, এখানে করা নিয়ে ভার্ব। শুরু করা, করা নিয়ে ভার্ব। বেশিরভাগ ভার্ব কিন্তু করা বা হওয়া নিয়ে আসবে, বেশিরভাগ আসবে করা নিয়ে, তারপরে কিছু ভার্ব আসবে হওয়া নিয়ে, হওয়া সহযোগে ভার্বের ব্যবহার হবে, কিছু অন্যভাবে আসতে পারে। কিন্তু কি পরিমাণ জায়গা তুমি ভার্বের জন্য কোন দুইটা শব্দকে বা তিনটা শব্দকে তুমি ভার্ব হিসাবে নিচ্ছ সেটা কিন্তু তোমাকে বোঝা লাগবে। সেটা বোঝা ছাড়া তো উপায় নেই। তোমাকে বোঝা লাগবে যে এই আমার ভার্ব, এটা নিজে নিজে নিজের সাথে বোঝাপড়া করে বুঝতে হয়। এটা রেডিমেড বোঝার কোনো সুযোগ নাই। তুমি কয়েকদিন চেষ্টা করো, তুমি ভার্ব কোন জায়গাগুলো ভার্ব হিসাবে আসে বাক্যে সেটা তুমি বুঝতে পারবে। ভার্ব বুঝলে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে তুমি সাবজেক্ট পেয়ে যাবে, অবজেক্ট পেয়ে যাবে, আরও বাক্যের অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোও তুমি সহজে পেয়ে যাচ্ছ। ভার্ব এত গুরুত্বপূর্ণ জিনিস, শুধু ভার্ব নিয়েও তো সেন্টেন্স হয়। ভার্ব হচ্ছে একটি বাক্যের প্রাণ, একটি বাক্যের হার্ট সেন্টার হচ্ছে ভার্ব। ভার্বকে ঘিরেই কিন্তু বাক্য গঠিত হচ্ছে। তো ভার্ব যদি তুমি পেয়ে যাও, ভার্বের ধারণা যদি তোমার তৈরি হয়ে যায়, তোমার অনেক কিছু তৈরি হয়ে গেল। এখন ভার্বগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে গেলে তোমাকে কি করতে হচ্ছে? ভার্ব যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে যাও তাহলে তোমাকে টেন্সের ব্যবহার করা লাগবে। তুমি যদি টেন্সের ব্যবহার সঠিকভাবে না পারো তাহলে তুমি ভার্বের সঠিক ব্যবহার পারবে না। ভার্বের সঠিক ব্যবহার যদি না পারো তাহলে তোমার বাক্যটা কিন্তু বিকৃত হয়ে যাবে, একটা কথা বলতে গিয়ে আরেক কথা হয়ে যাবে, অর্থাৎ তোমার মেসেজটা নিখুঁতভাবে অথবা অবিকৃতভাবে অন্যের কাছে পৌঁছাবে না। তো ভার্বকে যদি সঠিকভাবে ব্যবহার করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে টেন্সের ব্যবহার করা লাগবে। টেন্স জানতে চাইলে তোমাকে টেন্স পড়া লাগবে। টেন্স তো কঠিন কিছু না, আমি বললাম যে টেন্স তুমি শিখতে চাও, নিয়ত করো যে হ্যাঁ আমি টেন্স শিখব। টেন্স শিখতে গেলে তোমাকে কনজুগেশন শিখতে হবে। একটা জিনিস আরেকটা জিনিসের উপর নির্ভরশীল। তুমি কনজুগেশন শেখো, কনজুগেট করা শেখো, কীভাবে ভার্বকে কনজুগেট করতে হয়। একটা ভার্বের কয়েকটা দশা আছে, হ্যাঁ, যেমন একটা ভার্ব ধরো রাইট, অথবা আরও সহজ বলি ড্রিঙ্ক। একটা ভার্ব ড্রিঙ্ক, ড্রিঙ্কের কয়েকটা দশা কি? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্কস, টু ড্রিঙ্ক, ড্রিঙ্কিং, এই শেষ। ইংরেজিতে এর বাইরে ভার্ব যাবে না। বাংলায় কিন্তু একটা ক্রিয়াকে আমি অসংখ্য রূপে নিতে পারি, কিন্তু ইংরেজিতে মাত্র 6টা রূপ। এই 6টার মধ্যে তুমি বানিয়ে নিতে পারো 3টা, বাকি 3টা তোমার জানা লাগবে, বাকি 3টা তোমাকে পড়ে জানা লাগবে। হ্যাঁ, ধরো ড্রিঙ্ক তুমি জানো, ড্রিঙ্ক মানে তো পান করা, কিছু পান করা হচ্ছে ড্রিঙ্ক। তো ড্রিঙ্কে এটা জানলে তুমি পান করা হচ্ছে ড্রিঙ্ক, এটা তোমাকে জানা লাগলো। তো ড্রিঙ্কের পাস্ট কি? ও, এটা অতীতকালে কিভাবে বলতে হয়? ড্রিঙ্ক, পাস্ট হচ্ছে ড্র্যাঙ্ক। এটার পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপলের কিন্তু একক ব্যবহার না, বহুমুখী ব্যবহার আছে। ড্রাঙ্ক, কোন কোন ব্যবহার আছে পাস্ট পার্টিসিপলে সেটা আমরা গ্রামার পড়ার সময় তো ভার্বের সঠিক রূপ যখন ব্যবহার করতে যাব তখন ক্লিয়ার হয়ে যাবে। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, আমি 3টা শিখে নিলাম, হ্যাঁ, মেমোরিতে নিয়ে নিলাম। আর যে আরও কয়েকটা আমি বানিয়ে নিতে পারি। টু ড্রিঙ্ক, তার আগে একটা টু বসানো তো কঠিন কিছু না, তার সাথে আইএনজি রূপ দেওয়া তো কঠিন কিছু না, ড্রিঙ্কিং, তার সাথে এস বা ইয়েস দেওয়া তো কঠিন কিছু না, ড্রিঙ্কস। তো 3টে আমি বানিয়ে নিতে পারি, 3টে আমাকে শিখতে হয়, এত ঝামেলার তো কিছু না। আর কিছু ভার্ব আছে যে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, ইন আওয়ার এভরিডে লাইফ উই ইউজ দ্য ভার্বস ফ্রিকুয়েন্টলি। এই ধরনের ভার্বগুলো আমরা
ভার্বের লিস্টে পেয়ে যাই। আমরা যে আমাদের স্যারেরা বলেছেন যে ও ভার্বের লিস্ট পড়ো, এই ভার্বের লিস্ট পড়া লাগবে, ওখানে আসলে ভার্বের তালিকা, লিস্ট মানে হচ্ছে তালিকা। এখন ওখানে আসলে শুধু তো তালিকা না, এটা কনজুগেট করা আছে, ভার্বকে এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যাওয়া আছে। এখানে প্রয়োজনীয় ভার্বগুলোর আমরা যেগুলো আমাদের যে ভার্বগুলো ছাড়া চলে না, আমাদের কথাবার্তায় প্রতিনিয়ত আমরা যে ভার্বগুলোকে ব্যবহার করি সেগুলো একটা তালিকা করা আছে, সেগুলো তুমি পড়ে নাও। ক্লাস 6-এ আছে, 7-এ আছে, 8-এ আছে, একই ভার্বের, 9-এ আছে, 10-এ আছে। তুমি যদি এটা না পড়ো তাহলে তুমি কি করবে? এটা কষ্ট হলেও তোমাকে গ্রহণ করা লাগবে, তুমি গ্রহণ করো। তুমি একটু কষ্ট করে, এটা তো একবার তুমি গ্রহণ করে নিলে সেটা সারা জীবন চলবে তোমার। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এখানে ধারণ করা হচ্ছে ভার্ব। ধারণ করা, ধারণ করা, করা এবং হওয়া সহযোগে ভার্ব হতে পারে, আমি বলেছি। আবার এককভাবে কেনার মতো ভার্বগুলো লেখা, কেনা, পড়া এককভাবে আসতে পারে। তুমি যদি ভার্ব নিয়ে কিছুদিন ভাবো, কয়েকটা দিন ভাবো, 2-4 দিন ভাবো, তাহলে তোমার এক্সপিরিয়েন্সে চলে আসবে যে ভার্ব কিভাবে গঠিত হয়। তুমি বাংলা সেন্টেন্সগুলো পড়ার সময় তুমি একটা রচনা পড়ছো, একটা অনুচ্ছেদ পড়ছো, বাংলাতে একটা গল্প পড়ছো, তুমি ভার্বগুলোকে খেয়াল করার চেষ্টা করো যে ভার্বগুলো কিভাবে আসে। এখন এখানে ধারণ করা হচ্ছে ভার্ব। ধারণ করা হচ্ছে কন্টেইন। কন্টেইন হচ্ছে ধারণ করা, কন্টেইন ধারণ করা। এখন কে ধারণ করে? কে ধারণ করে? দুধ, মিল্ক। তাহলে দুধ হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, তাহলে আমি ইংরেজিতে আমার প্রথমে আসবে সাবজেক্ট মিল্ক, তারপরে কে আসবে বলো দেখি? তারপরে আসবে ভার্ব। ভার্বকে ধারণ করা, ধারণ করা তো বলা নাই, ধারণ করে, ধারণ করবেও বলা নাই, ধারণ করে, ধারণ করতেও বলা নাই, ধারণ করে। তাহলে ধারণ করতো সেটা বলার জন্য একটা রাস্তা আছে, ধারণ করে সেটা বলার জন্য একটা উপায় আছে, ধারণ করবে সেটাও একভাবে বলতে হয়। আমি এখন বলতে চাচ্ছি ধারণ করে। ধারণ করে এটা হচ্ছে সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান। তো সাধারণ বর্তমানের কথা আমি কিভাবে বলি? হচ্ছে আমি ভার্বের প্রেজেন্ট, এই তো টেন্সে এই হিসাবটা তোমাকে শেখানো হয় যে কোন সময়ের কথা তুমি কিভাবে বলবে, এখনকার কথা কিভাবে বলবে, ভবিষ্যতের কথা তুমি কিভাবে বলবে, অতীতের কথা কিভাবে বলবে, বাস। আর বর্তমান, হয়তো বর্তমানের কয়েকটা ধরন আছে, কয়েকটা জাত আছে, ভবিষ্যতের কয়েকটা জাত আছে, অতীতের কয়েকটা জাত আছে। এই তোমার টেন্স শেষ। এখন যদি তুমি টেন্স শিখতে না পারো তাহলে তুমি ইংরেজি বাক্য কখনো শুদ্ধ করে লিখতে পারবে না। আর তুমি এই যে এত আয়োজন পড়ালেখা করছো, কিছু তো কষ্ট করার জন্য করছো নাকি? আচ্ছা, এখন সাবজেক্টের পরে আসবে ভার্ব। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা সাধারণ বর্তমান বুঝাতে ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহার করি, ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহার করি। এই ক্ষেত্রে একটি কথা থাকে যে আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এটা কিন্তু থার্ড পারসন। ফার্স্ট পারসন কে? তাহলে থার্ড পারসন যখন বলি তখন নিশ্চয়ই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বলে কিছু একটা থাকে। ফার্স্ট পারসন কে? ফার্স্ট পারসন হচ্ছে আই, আই এবং উই। এটা হচ্ছে আমি একজন, সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ তুমি, তুমিও ইউ, তোমরাও ইউ, সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই সমান রূপ ইউ। আর এরপরে এই তো ফার্স্ট পারসন শেষ, এই সেকেন্ড পারসন শেষ, এরপরে দুনিয়ার যা কিছু আছে সব কিন্তু থার্ড পারসন। এই থার্ড পারসন যদি একজন হয় তাহলে ইংরেজির জন্য একটা বিশেষ নিয়ম আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাধারণ বর্তমান দশা বুঝাতে বা সময়কে বুঝাতে ভার্বের সাথে এস অথবা ইএস, কখনো এস, এটা ভার্বের চেহারা দেখে ঠিক করতে হয়, সেটা এক্সপিরিয়েন্স থেকে আসবে। ভার্বের চেহারা দেখে আমরা ঠিক করি যে এটা এস নাকি ইয়েস হবে। তো এখানে এস বা ইয়েস বসেই আমরা মিল্ক কন্টেইনস, কন্টেইনস। এখন কি আসবে? কি ধারণ করে? অবজেক্ট আসবে। তো মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম। তো এই হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে ভার্বের অবজেক্ট। এখন যদি তুমি বাক্যকে এক্সপ্যান্ড করতে চাও, এখন যদি বাক্যকে তুমি আরো বাড়াতে চাও, আরো বড় করতে চাও,
তাহলে তোমাকে বিভিন্ন জায়গায় হয়তো তুমি সাবজেক্টকে এক্সপ্যান্ড করতে পারো, কখনো সাবজেক্টের ব্যাখ্যা দিতে পারো, সাবজেক্টকে বড় করতে পারো, কখনো তুমি অবজেক্টকে বড় করতে পারো, কখনো আবার ঘটনাটা কোথায় ঘটে, কিভাবে ঘটে, কেন ঘটে, সেই ব্যাপারগুলোও তুমি বলতে পারো। তো সেটা যদি চাও তাহলে তোমার সেন্টেন্সটা বড় হবে, এবং এই বড় বাড়তি জায়গাগুলো কোথায় বসবে সেটারও একটা হিসাব নিকাশ আছে। তবে সেটা হচ্ছে মৌলিক বাক্যগুলো শেখার পরে। ধরো সে কিছু ফলমূল কিনবে, আমি বললাম আমি কিছুটা বাড়াতে চাই, বাক্যের পরিসর আমি কিছু বড় করতে চাই। আমি বলতে চাই সে ফলমূল কিনবে বাজার থেকে, বাজার থেকে সে কিছু ফলমূল কিনবে, বাজার থেকে, বাজার থেকে কথাটা আমি অ্যাড করতে চাই। এখন তাহলে এটাকে আমি কি বলবো? এটা হচ্ছে বাড়তি অংশ, অ্যাডভার্বিয়াল অংশ। কোথায়, কোথা থেকে, অর্থাৎ কে হচ্ছে সাবজেক্ট, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের অবজেক্ট পাওয়া যায়, আর ভার্বকে আরও যত ধরনের প্রশ্ন আছে ওইসব প্রশ্ন দিয়ে প্রশ্ন করে তার উত্তরে যদি কিছু পাওয়া যায়, ভার্বকে প্রশ্ন করে অন্য জায়গায় কেনা, তাহলে তাকে আমরা অ্যাডভার্বিয়াল অংশ বলতে পারি। তো এখানে আমি বলছি যে বাজার থেকে, সেটা অ্যাডভার্বিয়াল অংশ। এখানে দেখো বাংলাতে আমি বলছি বাজার থেকে। বাজার, বাজার কি জিনিস, কোন পার্ট অফ স্পিচ? বাজার হচ্ছে নাম, একটি স্থানের নাম যেখানে বিভিন্ন জিনিস কেনা বেচা হয়, সেটা হচ্ছে বাজার। বাজার হচ্ছে নাম, বাজার হচ্ছে একটা নাউন। আমি সাবজেক্ট এবং ভার্বের অবজেক্টের বাইরে যখন কোনো নাউনকে অ্যাড করতে চাই, তখন সেই নাউনের সাথে অতিরিক্ত শব্দ কিন্তু আমাকে ব্যবহার করা লাগে, অতিরিক্ত শব্দ আমাকে ব্যবহার করা লাগে, এবং সেটাকে বলা হয় প্রেপোজিশন। সেই অতিরিক্ত শব্দকে বলা হয় প্রেপোজিশন। আমি তো শুধু বলবো না যে আমি কিছু বা সে কিছু ফলমূল কিনবে বাজার, যে বাজারকে আমি লাগাবো তো বাজার না, বাজারকে লাগাতে হলে তার সাথে একটা হুক লাগবে, একটা আংটা লাগবে, কিছু গাম লাগবে, যেটা দিয়ে আমি বাক্যের সাথে তাকে জুড়া দেব। সাবজেক্ট তো, ভার্ব তো সাবজেক্টকে নিয়ে আসছে, ভার্ব তার অবজেক্টকে নিয়ে আসছে, এর বাইরে যদি আমি কিছু আনতে চাই তাহলে তাকে কিছু একটা ওয়ার্ড দিয়ে তাকে জুড়া দেওয়া লাগবে। এই যে ওয়ার্ড দিয়ে আমি জুড়া দেওয়ার কাজ করব সে হচ্ছে প্রেপোজিশন। তাহলে বাজার থেকে এখানে নামের সাথে যে অতিরিক্ত, যাকে ছাড়া আমি এই নামকে ব্যবহার করতে পারবো না, আমি যদি থেকেকে বাদ দেই তাহলে বাজারও বাদ, যাকে ছাড়া আমি একটি নাউনকে ব্যবহার করতে পারবো না সে হচ্ছে প্রেপোজিশন। বাংলাতে প্রেপোজিশনের ব্যবহার হয় যার সাথে ব্যবহার করব তারপরে। বাংলাতে যার সাথে আমি প্রেপোজিশন ব্যবহার করছি তারপরে, ইংরেজিতে তাকে নিয়ে আসতে হয় তার আগে। তাহলে কি বলবো? আমি সে কিছু ফলমূল কিনবে বাজার থেকে বা দোকান থেকে, বাজার থেকে সে কিছু ফলমূল কিনবে বাজার থেকে। এই থেকে হচ্ছে প্রেপোজিশন। এটা আমি যখন এটাকে ইংরেজিতে বলবো তখন আমাকে বলা লাগবে হি উইল বাই সাম ফ্রুটস ফ্রম দ্য মার্কেট, ফ্রম দ্য মার্কেট। এখন তুমি বলবে যে দি আবার আসলো কোত্থেকে? হ্যাঁ, দিটা কোত্থেকে আসলো? দিটা আসলো যে এটা আর্টিকেল। নাউনকে বলতে গেলে আবার কি করতে হয়? নাউনকে বলতে গেলে সেটা যদি নির্দিষ্ট কোনো নাম হয় তাহলে তার সাথে দি বসাতে হয়, এটা ইংরেজির নিয়ম। যদি নির্দিষ্ট হয় তাহলে তুমি বলবে যে বাজার কিভাবে নির্দিষ্ট হলো? আচ্ছা, আমি যদি বলি আমি বাজারে যাচ্ছি, তুমি কি মনে করো কোন বাজার? বা আমি বাজার থেকে কিছু মাছ কিনেছি, আমি বাজার থেকে কিছু মাছ কিনেছি। বাজারে যাচ্ছি ব্যাপারটা একটু আলাদাভাবে বিশ্লেষণ করার প্রয়োজন আছে, এই জন্য আমি এটা থেকে সরে আসলাম। বাজার থেকে আমি কিছু মাছ কিনেছি। এখন তুমি কোন বাজার ভাবো? তোমাকে যখন আমি বাড়িতে বলি যে আমি বাজার থেকে আমি কিছু মাছ কিনেছি, তুমি কোন বাজার ভাবো? তুমি যে জায়গায় থাকো তার পাশের যে বাজার আছে সেটাই তোমার প্রথম চিন্তায় আসে।
একজন যদি না বলে সেটাই, অর্থাৎ নির্দিষ্ট একটা বাজারের কথা চিন্তায় আসবে। যদি নির্দিষ্ট কিছু হয় তাহলে ইংরেজিতে তার সাথে দি বসাতে হয়। যদি নির্দিষ্ট কিছু হয় তাহলে তার সাথে, এটা ইংরেজির নিয়ম, ইংরেজিতে তার সাথে দি বসাতে হয়। এজন্য দিটা বা দা, দি অথবা দা, সেটা হচ্ছে আর্টিকেল। এখন এই জন্যই আমি দি বসালাম, নির্দিষ্ট একটি জায়গা আমি বলেছি, এই জন্যই আমি তার সামনে দি বসিয়েছি। এখন এখানে আমি দা উচ্চারণ করব, কারণ আমি যদি, সেটার একটা হিসাব আছে যে কনসোনেন্ট উচ্চারণের আগে কে আমি দা বলি, আর ভাওয়েল উচ্চারণের আগে কে আমি দি বলি। এখন তাহলে কি দাঁড়াচ্ছে? হি উইল বাই সাম ফ্রুটস ফ্রম দ্য মার্কেট। বাজার থেকে সে কিছু ফলমূল কিনবে। এখন সেন্টেন্সের হিসাব নিকাশ তাহলে এমন। আরেকটি ক্লাস আমি এই সেন্টেন্সের উপর নেব, আরেকটা ভিডিও আমি সেন্টেন্সের উপর নেব। একটা ভিডিওতে সবগুলো আলোচনা আসলে সম্ভব না, তারপরও মৌলিক ধারণা দেওয়ার জন্য। তাহলে আমার ধারণাটা, এই মৌলিক ধারণার মধ্যে কি কি ছিল, যে ওয়ার্ড অর্ডারের একটি ব্যাপার আছে, ওয়ার্ড অর্ডার বলে একটি ব্যাপার আছে। ওয়ার্ড অর্ডার যদি আমি আয়ত্ত করতে চাই তাহলে বাক্যের উপাদানগুলো বোঝা লাগবে। উপাদান হিসাবে কাকে কাকে পাই? সাবজেক্টকে পাই, ভার্বকে পাই, ভার্বের অবজেক্টকে পাই, অ্যাডভার্বিয়াল অংশকে পাই। কমপ্লিমেন্ট বলে একটা জিনিস আছে, সেটা অন্য ক্লাসে আমরা আলোচনা করব। এই 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 জায়গাগুলো যদি আমি চিনে নিতে পারি তাহলে সেটা বাংলায় কিভাবে আসে, ইংরেজিতে কিভাবে আসে, প্রেপোজিশন, অ্যাডভার্বিয়াল অংশে প্রেপোজিশন থাকতে পারে, নাও থাকতে পারে, থাকতে পারে, যেমন এখানে আমরা পেয়েছি। যদি পাই তাহলে তার ব্যবহার কিভাবে হবে, এই জায়গাগুলো যদি আমি আয়ত্ত করতে পারি তাহলে আমি ইংরেজি সেন্টেন্স তৈরি করার সাহস করতে পারি। আমার আত্মবিশ্বাস তৈরি হবে যে আমি ইংরেজি বাক্য তৈরি করতে জানি। ইংরেজি বাক্য যখন আমি তৈরি করতে জানি তখন আমি সব গ্রামার আইটেম কিন্তু নিজে থেকে পারি। একটু স্যার বলে দেবেন, সেটা তিনি শুধু আমাকে ধরিয়ে দেবেন, আমি কিন্তু চালাতে পারব। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি উপকৃত হয়ে থাকো, কোনো ধারণা পেয়ে থাকো, তাহলে তুমি এটা, যেহেতু ইউটিউব ভিডিও, সেটা তুমি যদি লাইক দাও তাহলে সেটা আরেকজন কি করবে, আরেকজনের হয়তো রিকমেন্ডেশন ভিডিও হিসাবে, মানে ইউটিউব কর্তৃপক্ষ সেটাকে রিকমেন্ড করবে আরেকজন দেখার জন্য। তুমি যদি লাইক দাও, তোমার উপকারে আসলে তুমি লাইক দিও, উপকারে না আসলে তুমি লাইক দিও না। তোমার যদি উপকারে আসে তাহলে তুমি লাইক দিও, তাহলে সেটা আরেকজনের কাছে সহজে পৌঁছাতে পারে। তো সবাই উপকৃত হও, সবাই ইংরেজি শেখো, কারণ ইংরেজি ছাড়া আমরা আন্তর্জাতিকভাবে শিক্ষিত বলে স্বীকৃত নই। এবং এই আজকের ব্যাপারটা হচ্ছে কি, যে সেন্টেন্সের এই যে বিন্যাস, সেন্টেন্সের উপাদানগুলো বের করা, বড় সেন্টেন্সগুলো কিভাবে সামলাতে হয়। বড় সেন্টেন্সগুলো সামলানোর তো আরেক কাজ, ওখানে অসমাপিকা ক্রিয়ার ব্যবহারও শিখতে হয়, যে আমি অসমাপিকা ক্রিয়াকে কিভাবে বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। বাংলাতে অসমাপিকা ক্রিয়া আছে, ইংরেজিতে অসমাপিকা ক্রিয়া আছে। যখন আমি ভার্বের এই ব্যাপারগুলো, ভার্বের টেন্সের বিষয়টা, ভার্বের ভয়েসের বিষয়টা, ভার্বের এই যে অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া তো এটাই, টেন্সবদ্ধ সাবজেক্টের সাথে হিসাব করে যেটা আসে সেটাই সমাপিকা ক্রিয়া। আর এর বাইরে আরেক ধরনের ক্রিয়া অন্যভাবে ব্যবহার হয়, সেটা অসমাপিকা ক্রিয়া হিসাবে ব্যবহার হয়। সেটা যদি আমি শিখে নিই তাহলে বড় বড় সেন্টেন্স আমি তৈরি করতে পারবো। তো শিখে নেওয়া লাগবে, বুঝা লাগবে, মাথা খাটানো লাগবে, এছাড়া তো হবে না। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।